আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ইজি বায়োলজি বইটি কেনার জন্য। আমি জানাতে তাবাসসুম তোমাদের জন্য এমসিকিউ সাজেশন নিয়ে চলে আসলাম। তোমরা সকলেই জানো 500টা এমসিকিউ বাছাই করা হয়েছে যাতে তোমরা প্রত্যেকটা পরীক্ষায় ইনশাআল্লাহ কমন পাও। তো আজকে আমরা অধ্যায় 12 টাইপ 8 অর্থাৎ ডারউইনবাদ নিয়ে যত এমসিকিউ আছে সেগুলো আজকে সলভ করব। আশা করি আজকের ক্লাসের পরে এমসিকিউ নিয়ে কারো কোনো প্রবলেম থাকবে না। তো চলো আজকে আমরা আমাদের ক্লাসটা শুরু করি। প্রথম প্রশ্ন দেখো কি বলেছে, প্রাকৃতিক নির্বাচন মতবাদের প্রবর্তক কে? স্ট্রাসবুর্গার, লিনিয়াস, জোহান মেন্ডেল, ডারউইন। কে হবে? ডারউইনকে প্রাকৃতিক নির্বাচন মতবাদের প্রবর্তক বলা হয় বা ন্যাচারাল সিলেকশন যেটাকে বলে, তা সেই মতবাদের প্রবর্তক বলা হয়। জনসংখ্যা তত্ত্ব কার লেখা? উইলিয়াম হার্ভে, রবার্ট ডারউইন, রাসেল ওয়ালেস, টমাস ম্যালথাস। অ্যান্সার কি হবে? টমাস ম্যালথাস হবে। এরপরে প্রশ্ন দেখো, ডারউইনের প্রাকৃতিক নির্বাচন মতবাদ কাদের তত্ত্ব দ্বারা অনুপ্রাণিত? লিনিয়াস ও ম্যালথাস, মেন্ডেল ও লিনিয়াস, ম্যালথাস ও ওয়ালেস, ওয়ালেস এবং মেন্ডেল। অ্যান্সার কি হচ্ছে? ম্যালথাস এবং ওয়ালেস। তারপরে দেখো পরের প্রশ্নতে একটা বইয়ের নাম দেওয়া আছে, দ্য অরিজিন অফ স্পেসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। বইটি কত সালে প্রকাশিত হয়? 2 স্টার একটা প্রশ্ন। 1820 সালে, 1840 সালে, 1859 সালে, 1870 সালে। অ্যান্সার হবে 1859 সালে এই বইটি প্রকাশিত হয়। তারপরে প্রশ্নটা দেখি, ডারউইন 1858 সালের কোন তারিখে তার ন্যাচারাল সিলেকশন তত্ত্বটি পেশ করেন? এখানে তোমাকে প্রশ্ন করেছে যে কোন এই সালের কোন তারিখে তার তত্ত্বটি পেশ করেন, ঠিক আছে? আর আগেরটাতে ছিল বইটা প্রকাশিত হয় কত সালে, দুটো কিন্তু আলাদা প্রশ্ন। এখানে বলেছে 1 জুলাই, 1 আগস্ট, 1 অক্টোবর নাকি 2 জুন। অ্যান্সার হবে হচ্ছে কি 1 জুলাই। যার 1 জুলাই বার্থডে তা সে অবশ্যই এই ডেটটা কখনোই ভুলবে না। এখন যাদের বার্থডে আশেপাশে আছে তারা এভাবে মনে রাখতে পারো যে হ্যাঁ 1 জুলাইতে তোমার ন্যাচারাল সিলেকশন তত্ত্বটি ডারউইন পেশ করেছিল। তারপরে দেখো প্রশ্নটা হচ্ছে, একটা স্যামন মাছ প্রজনন ঋতুতে কি পরিমাণ ডিম ছাড়ে? 3 লাখ, 30 লাখ, 3 কোটি নাকি 30 কোটি? অবশ্যই সে অনেক বেশি সংখ্যক ডিম ছাড়বে। স্যামন মাছটা সাধারণত কোটি কোটি ডিম ছাড়ে, তো সেই হিসেবে তুমি চিন্তা করতে পারো তাহলে মানে 30 কোটি হবে না, 30 কোটি হবে না, 3 কোটি ডিম ছাড়ে। এবং প্রত্যেকটা দেখা যায় এই যে এত যে ডিম হয় প্রত্যেকটা ডিম থেকে যে মাছ হয় তা কিন্তু না, কিছু ডিম নষ্ট হয়ে যেতে পারে, কিছু ডিম হচ্ছে গিয়ে তোমার অন্য কোনো মাছ খেয়ে ফেলতে পারে বা অন্য কোনো বড় মাছ খেয়ে ফেলতে পারে, আবার বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে সেখান থেকে স্যামন মাছ হতে পারে। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা কি হবে? 3 কোটি হবে। মেরুদণ্ডী প্রাণীর মধ্যে কোনটির প্রজনন সবচেয়ে ধীর গতিতে হয়? বাঘ, হাতি, ঘোড়া নাকি গরু? অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে কি হাতি। ঠিক আছে, হাতির প্রজনন সবচেয়ে ধীর গতিতে হবে। অস্তিত্বের জন্য সংগ্রাম বিষয়টি কোন বিজ্ঞানী কর্তৃক প্রতিষ্ঠিত সত্য? জেনোফেন, ডারউইন, অ্যারিস্টটল নাকি কার্টিস বার্নস? যেটা আমরা সকলেই জানি অস্তিত্বের জন্য সংগ্রাম বা সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, সেটা হচ্ছে ডারউইনের একটা বলবো আমি হচ্ছে সবচেয়ে প্রচলিত একটা তত্ত্ব বা হচ্ছে বিজ্ঞানী কর্তৃক প্রতিষ্ঠিত সত্য, যে যত বেশি যোগ্য সে ওই পরিবেশে তত বেশি খাপ খাওয়াতে পারবে। ঠিক আছে, এবং প্রত্যেকটা প্রাণী কিন্তু তার অস্তিত্বের জন্য সংগ্রাম করে যায়, পরিবেশের সাথে সংগ্রাম করে, তার নিজের প্রজাতির মধ্যে সংগ্রাম করে, অন্য প্রজাতির সাথে সে কিন্তু সংগ্রাম করে। এরপরে প্রশ্ন দেখো, প্রোটিস্টা উদ্ভিদ, সামুদ্রিক আগাছা, স্থলজ উদ্ভিদ উদ্দীপকের প্রক্রিয়ায় জীবের সংখ্যা বৃদ্ধি পায় গাণিতিক হারে, জ্যামিতিক হারে নাকি আনুপাতিক হারে? অ্যান্সার হবে গাণিতিক এবং জ্যামিতিক হারে। ঠিক আছে, আনুপাতিক হারে কখনোই বাড়বে না, গাণিতিক হারে বাড়বে আর জ্যামিতিক হারে বাড়বে। একটা বড় আম গাছের নিচে ছোট চারা গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হওয়ার কারণ কি? আলোর জন্য সংগ্রাম, বাতাসের জন্য সংগ্রাম নাকি পানির জন্য সংগ্রাম? আচ্ছা, একটা বড় আম গাছের কথা চিন্তা করে, যে একটা বড় আম গাছ তার নিচে একটা ছোট চারা গাছ। এখন বড় আম গাছের নিচে যখন ছোট চারা গাছ থাকবে তখন স্বাভাবিকভাবে বড় গাছের ছায়ায় সে থাকবে, ফলে সূর্যের বেশিরভাগ আলো বড় গাছটা পাবে, ছোট গাছটা কিন্তু পাবে না। তাহলে আলোর জন্য কিন্তু ছোট চারা গাছটা অনেক সংগ্রাম করবে, একটু উকি ঝুঁকি করবে যে না আমাকে একটু আলো পেতে হবে, আমার সালোক সংশ্লেষণ ঘটাতে হবে, তাহলে তার কিন্তু আলোর জন্য সংগ্রাম এই কথাটা খাটবে। এরপরে হচ্ছে বাতাসের জন্য সংগ্রাম আর পানির জন্য সংগ্রাম। তো বাতাসের জন্য যে সংগ্রাম সেটা কিন্তু খাটবে না, কারণ হচ্ছে বাতাসটা নিচেও থাকবে উপরেও থাকবে, বাতাসটা কখনো হচ্ছে গাছ আটকাবে না। কিন্তু পানির জন্য সংগ্রাম, যখন একটা বড় গাছের নিচে একটা ছোট গাছ থাকবে, বড় গাছ দেখা যাবে বেশিরভাগ পানি টেনে নিবে, তখন আর ছোট চারা গাছ সেই পানিটা পাবে না। ফলে আমাদের এই অ্যান্সারটা হচ্ছে আলোর জন্য সংগ্রাম, পানির জন্য সংগ্রাম, বাতাসের জন্য সংগ্রাম হবে না, কারণ বাতাসটা সাধারণত গাছ কিন্তু বাতাসটাকে আটকে রাখবে না। বড় গাছের পানি এবং আলোর জন্য ছোট চারা গাছটা সংগ্রাম
করতে থাকবে। তারপরে প্রশ্ন দেখো কি বলেছে, ঘাসফড়িং, শালিক, সাপ প্রবাহ চিত্রটি কোনটি নির্দেশ করে? পরিবেশের সঙ্গে সংগ্রাম, অন্তঃপ্রজাতিক সংগ্রাম, আন্তঃপ্রজাতিক সংগ্রাম, প্রাকৃতিক নির্বাচন। আচ্ছা, ঘাসফড়িংকে খায় কে? শালিক পাখি। এই পাখিটাকে খায় কে? সাপ। তার মানে কি একজন আরেকজনকে খাচ্ছে, এখানে খাদ্য আর খাদ্যের একটা সম্পর্ক তৈরি হচ্ছে। তাহলে আমি বলতে পারি না যে ঘাসফড়িং শালিক থেকে বেঁচে থাকার চেষ্টা করে, আবার আমি বলতে পারি না শালিক পাখি সাপের থেকে বেঁচে থাকার চেষ্টা করে, অর্থাৎ সে সংগ্রাম করে সাপের মুখোমুখি না হওয়ার। তাহলে আমরা এখানে কি বলতে পারি যে একটা প্রজাতি আরেকটা প্রজাতির কাছ থেকে বেঁচে থাকার জন্য সংগ্রাম করছে। তাহলে এটা কি ধরনের সংগ্রামের মধ্যে পড়বে? আন্তঃপ্রজাতিক সংগ্রামের মধ্যে পড়বে। আন্তঃপ্রজাতিক মানে বিভিন্ন প্রজাতির মধ্যে যে সংগ্রামটা থাকে, মানে হচ্ছে একটা প্রজাতি যখন আরেকটা প্রজাতিকে ডোমিনেট করে তখন কি হচ্ছে, তখন ওই প্রজাতি চেষ্টা করে না এত বড় প্রজাতির সাথে আমাকে বেঁচে থাকতে হলে আমাকে সংগ্রাম করে চলতে হবে, আমাকে ধরা দেয়া যাবে না, তখন তাদের মধ্যে একটা সংগ্রাম চলতে থাকে। এটাই আন্তঃপ্রজাতিক সংগ্রাম। অন্তঃপ্রজাতিক মানে যখন একই প্রজাতির মধ্যে সংগ্রাম দেখা যায় সেটাকে বলা অন্তঃপ্রজাতিক সংগ্রাম। যেমন একটা বনভূমিতে যদি বড় হরিণ আর একটু দুর্বল হরিণ থাকে, বা হচ্ছে মনে করো সবল প্রাণী, অথবা একই প্রজাতির সবল প্রাণী থাকে আর যদি দুর্বল প্রাণী থাকে, সেক্ষেত্রে সবল প্রাণীরা দুর্বল প্রাণীদেরকে দেখা যায় প্রতিযোগিতায় হারিয়ে দেয় বা তাদের থেকে হচ্ছে গিয়ে খাবারটা ছিনিয়ে নেয়। ফলে দেখা যায় বেশিরভাগ খাবার সবল প্রাণীরাই গ্রহণ করছে, দুর্বল প্রাণীরা গ্রহণ করতে পারছে না। তখন তাদের মধ্যে যে সংগ্রাম গড়ে উঠে সেটাই কিন্তু অন্তঃপ্রজাতিক সংগ্রাম। আর পরিবেশের সঙ্গে সংগ্রাম মানে হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, ঘূর্ণিঝড়, টর্নেডো, তারপর ভূমিকম্প, বন্যা, এই সকল পরিবেশগত যে দুর্যোগ হচ্ছে তাদের সাথে যে সংগ্রাম করে টিকে থাকতে হয় সেটাকে বলছে পরিবেশের সঙ্গে সংগ্রাম। আর প্রাকৃতিক নির্বাচন হচ্ছে প্রকৃতি যখন নিজে থেকে নির্বাচন করে যে কে থাকবে কে থাকবে না, সেটা হচ্ছে প্রাকৃতিক নির্বাচন। তাহলে আমাদের অ্যান্সার কি দাঁড়াচ্ছে? আন্তঃপ্রজাতিক সংগ্রাম। তারপরে প্রশ্ন দেখো, উত্তর এবং মধ্য আমেরিকার কোয়েল পাখি বিলুপ্ত হওয়ার কারণ কোনটা? প্রকরণের পরিবর্তন, মানে এখানে তোমার কোনো মিউটেশন হচ্ছে কিনা, আন্তঃপ্রজাতিক সংগ্রাম, অন্তঃপ্রজাতিক সংগ্রাম, নাকি পরিবেশের সঙ্গে সংগ্রাম। আচ্ছা, উত্তর এবং মধ্য আমেরিকার কোয়েল পাখি বিলুপ্ত হওয়ার কারণ হচ্ছে পরিবেশের সঙ্গে সংগ্রাম। এটা তোমার বইতে দেওয়া আছে। বইতে খুব সুন্দর করেই বলা আছে যে পরিবেশের সাথে টিকে থাকতে না পেরে, পরিবেশের সাথে খাপ খাওয়াতে না পেরে কিন্তু কোয়েল পাখিগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে। উত্তর এবং মধ্য আমেরিকায় প্রচন্ড তুষারপাত এবং প্রচন্ড ঠান্ডার জন্য কি হয়, ওখানে কোয়েল পাখিগুলো আর টিকতে পারে নাই, এই জন্যই সাধারণত এরা বিলুপ্ত হয়ে গিয়েছে। তারপরে প্রশ্ন দেখো, নিচের কোনটি অন্তঃপ্রজাতিক সংগ্রামের উদাহরণ? ময়ূরের সাথে সাপের সংগ্রাম না, কখনোই না। কারণ হচ্ছে গিয়ে ময়ূর একটা প্রজাতি, সাপ হচ্ছে আরেকটা প্রজাতি। বাঘের সাথে বাঘের সংগ্রাম, তার মানে কি একই প্রজাতির মধ্যে যখন সংগ্রাম হয় সেটাকে অন্তঃপ্রজাতিক সংগ্রাম বলা হয়। তাহলে আমাদের অ্যান্সার কিন্তু 2 হবে। বাকিগুলো আমরা একটু চেক করে দেখি। সাপের সাথে ব্যাঙের সংগ্রাম না, এটা হবে, এটা আন্তঃপ্রজাতিক সংগ্রাম। বন্যার সাথে মানুষের সংগ্রাম, এটা যেহেতু বন্যা একটা প্রাকৃতিক দুর্যোগ, তার মানে এটা পরিবেশের সঙ্গে সংগ্রামকে নির্দেশ করছে। তারপরে প্রশ্ন দেখো, নিষ্ঠুর জীবন সংগ্রাম গড়ে ওঠে ময়ূর এবং সাপের মধ্যে, সাপ এবং ব্যাঙের মধ্যে, ময়ূর এবং ব্যাঙের মধ্যে। আচ্ছা, নিষ্ঠুর জীবন সংগ্রাম বলতে বোঝাচ্ছে এখানে আসলে শিকারজীবী যে খাদ্য শিকড় আছে সেটাকে আসলে নির্দেশ করছে। আচ্ছা, নিষ্ঠুর জীবন সংগ্রাম মানে একজন যখন আরেকজনের থেকে বেঁচে থাকার লড়াইটা করছে, অথবা আমি সহজভাবে যদি বলি আন্তঃপ্রজাতিক যে সংগ্রামটা আছে সেটাকে মূলত এখানে প্রশ্নটা করেছে। ময়ূর এবং সাপ দুইজন হচ্ছে ভিন্ন প্রজাতি, ময়ূর হচ্ছে সাপকে খায়, তার মানে এদের মধ্যে একটা সংগ্রাম চলছে। সাপ আর ব্যাঙ, সাপ হচ্ছে ব্যাঙকে খায়, তার মানে এদের মধ্যে একটা সংগ্রাম আছে। ময়ূর আবার ব্যাঙকে খাবে, তাহলে এদের মধ্যে একটা সংগ্রাম দেখা যাচ্ছে, আন্তঃপ্রজাতিক সংগ্রাম দেখা যাচ্ছে। তাহলে এটা কিন্তু অ্যান্সার 3টাই হবে। যখন তোমাদের এই ধরনের প্রশ্ন আসবে তোমরা আগে বাছাই করবা যে কোনটা অন্তঃপ্রজাতিক সংগ্রাম কোনটা আন্তঃপ্রজাতিক সংগ্রাম, না হলে কিন্তু এই অ্যান্সারগুলো দিতে পারবে না। এবং এখান থেকে এই এমসিকিউ গুলো আসে যে কার সাথে কোন সংগ্রামটা চলছে, ঠিক আছে, একটু বুঝতে পারলেই অ্যান্সারটা করতে পারবা। পরে প্রশ্ন দেখো, বাঘ এবং হরিণের মধ্যে সংগ্রাম বিদ্যমান। বাঘ এবং হরিণ, বাঘ থেকে হরিণ বেঁচে থাকার ট্রাই করবে। বাঘ এবং হরিণের মধ্যে কি ধরনের সংগ্রাম রয়েছে? অবশ্যই অন্তঃপ্রজাতিক সরি, এটা হচ্ছে আন্তঃপ্রজাতিক সংগ্রাম রয়েছে। আন্তঃপ্রজাতিক মানে ভিন্ন প্রজাতির মধ্যে সংগ্রাম, আর বাকি 3টা তো হবেই না, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার কিন্তু 1। তারপরে প্রশ্নটা দেখো, বিবর্তন তত্ত্ব মতে নতুন প্রজাতি হতে পারে মূল প্রজাতি থেকে পৃথক হয়ে সংকরায়নের ফলে, পলিপ্লয়েডির ফলে। তোমাদের কিন্তু যে ডারউইনের বিবর্তন তত্ত্বটা রয়েছে সেখানে কিন্তু লাস্টে রয়েছে যে নতুন প্রজাতির সৃষ্টি হতে পারে কোন কোন পদ্ধতিতে। একটা হচ্ছে কি যখন মূল প্রজাতি থেকে কোনো জীব বা কোনো একটা অংশ যখন আলাদা হয়ে আরেকটা প্রজাতিতে রূপান্তরিত হয় তখন সেই ক্ষেত্রে নতুন প্রজাতি সৃষ্টি হতে পারে। আবার কখনো সংকরায়নের ফলে, অর্থাৎ নতুন কোনো জীব যদি সৃষ্টি হয় সেই ক্ষেত্রে। আরেকটা হচ্ছে পলিপ্লয়েডির ফলে হতে পারে। তাহলে আমার অ্যান্সার কিন্তু 3টাই হবে। অবশ্যই যখন তোমরা এগুলো পড়বা এগুলোর উদাহরণ সহ পড়বা যাতে তোমরা কোথাও না আটকাও।
পরে প্রশ্নটা দেখো, জৈব অভিব্যক্তি আদি প্রজাতি থেকে নতুন প্রজাতির উদ্ভব, অ্যালিল ফ্রিকোয়েন্সি তারতম্য, সংকরায়নের ফলে। আচ্ছা, জৈব অভিব্যক্তি হচ্ছে কেন হয় বা জৈব অভিব্যক্তি বলতে কি বোঝানো হয়? আদি প্রজাতি থেকে নতুন প্রজাতি যখন উদ্ভব হয় তখন সেটা জৈব অভিব্যক্তি। আর হচ্ছে অ্যালিল ফ্রিকোয়েন্সি তারতম্য। অ্যালিল ফ্রিকোয়েন্সি বলতে তোমরা 12 নম্বর অধ্যায়ে সবাই বেসিক বা সৃজনশীলটা সলভ করে এসেছো। তো অ্যালিল তো তোমরা জানো যে অ্যালিলটা কি। যখন দেখা যায় একই জিনোটাইপের যে জিন যারা থাকে তাদেরকে কিন্তু একটা আরেকটার অ্যালিল বলে। তাহলে এই যে অ্যালিলটা, মানে আমি যদি সহজভাবে বোঝাই যে ক্রোমোজোমের মধ্যে যে জিনটা আছে সেই জিনটার মধ্যে যদি তারতম্য থাকে, মানে ভ্যারিয়েশন যখন থাকবে, তখন কিন্তু এর পরবর্তী প্রজন্মে যে জীব আসবে তার মধ্যে বৈশিষ্ট্যগুলোর পরিবর্তন দেখা যাবে, ঠিক আছে, বা অভিব্যক্তিটা চেঞ্জ হয়ে যাবে। মূলত সেই কথাটা এখানে সংক্ষেপে বুঝিয়েছে। তারপরে দেখো, ডারউইনীয় অভিব্যক্তির মূলনীতি কি? বৈচিত্র্য, নির্বাচন নাকি বংশগতি? অ্যান্সার হচ্ছে এই তিনটাই হবে। ডারউইনীয় যে অভিব্যক্তি রয়েছে সেটার মূলনীতি হচ্ছে এই তিনটাই, বৈচিত্র্যতা থাকবে, নির্বাচন থাকবে, প্লাস হচ্ছে বংশগতিও থাকবে। তারপরে প্রশ্নটা দেখো, নির্বাচনের বৈশিষ্ট্যগুলো অন্তর্ভুক্ত, যোগ্য, অযোগ্য, নিরপেক্ষ। এটা কিন্তু আবার সরাসরি যে নির্বাচন সেটার কথা কিন্তু বলছে না, যে আমরা যে ভোট দিই সেই নির্বাচন কিন্তু না। এটা হচ্ছে গিয়ে যে প্রকৃতি যে নির্বাচন করে, মূলত হচ্ছে জীববিজ্ঞানের ক্ষেত্রে নির্বাচনের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো কি, যে কোন একটা জীব যোগ্য নাকি অযোগ্য, নাকি সে জীবটা কি নিরপেক্ষ নাকি নিরপেক্ষ না। মূলত এই প্রশ্নটাই আসলে এখানে করেছে। তোমাদের বইতে দেখবা জৈব অভিব্যক্তি সম্পর্কে অনেকগুলো কথা বলা আছে, সেখান থেকে এমসিকিউ গুলো বাছাই করা হয়েছে। এবং যেহেতু তোমাদের জন্য এই টপিকটা নতুন, এই জন্য কোনো বোর্ডে এই প্রশ্নগুলো পাবা না, মানে কোনো বোর্ডে কিন্তু এই অংশগুলো থেকে প্রশ্ন আসে নাই। তোমাদের জন্য এই অধ্যায়ের লাস্টের অংশটুকু, জৈব অভিব্যক্তির এই পার্টটুকু নিউ অ্যাড করা হয়েছে। তাহলে তোমরা এটাকে কিভাবে পড়বা? এখন আমরা তো বাছাই করে কিছু এমসিকিউ দিয়েছি, কিন্তু এর বাইরেও এমসিকিউ আসতে পারে। তো যেটা করবা তোমরা, আমি তোমাদেরকে বলে দেই, এখানে তোমাদের যে লাস্টের যে অংশটুকু আছে, এই যে আমি দেখা দিচ্ছি, এই যে নতুন প্রজাতির উৎপত্তির পর থেকে যে জৈব অভিব্যক্তি যেটা আছে সেখান থেকে শুরু করে তোমরা এই জিনিসটা একটু লাইন বাই লাইন পড়ার চেষ্টা করবা। কেন? কারণ এই অংশটুকু তোমাদের জন্য নতুন। তো তোমরা যেটা করবা, বুঝে বুঝে পড়বা। জৈব অভিব্যক্তি কি সেটা পড়বা, মাইক্রো ইভলিউশন কি সেটা পড়বা। তারপরে এটা শর্ত, দেখো এই যে এখানে একটু আগে তোমাদেরকে বললাম না যে ডারউইনীয় অভিব্যক্তি যে শর্তগুলো বা মূলনীতিগুলো কি কি, এই যে বৈচিত্র্য, তারপরে হচ্ছে নির্বাচনের ক্ষেত্রে হচ্ছে পরিবেশ হচ্ছে গিয়ে নির্দিষ্ট করে যে এই জীবটা এই পরিবেশে থাকতে পারবে কি পারবে না, মানে সে যোগ্য কি যোগ্য না। তারপরে অযোগ্য, তারপর হচ্ছে নিরপেক্ষ, পরিবেশের সাথে এই জীবের হচ্ছে বৈশিষ্ট্যগুলো কিরকম, সম্পর্কহীন নাকি সম্পর্কহীন না, এরকম এই ধরনের বিষয়গুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তারপরে বংশগতি, এরপরে হচ্ছে দেখবা অডারউইনীয় জৈব অভিব্যক্তি সম্পর্কে অনেক কিছু বলা আছে, এখানে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, প্রমাণসমূহ থেকে অনেকগুলো উদাহরণ এখানে আছে। আমরা এখান থেকে এমসিকিউ বাছাই করে দিয়েছি, যতটুকু এমসিকিউ হয় সবগুলি দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু দেখা যাবে কি যে তোমরা যদি এটা লাইন বাই লাইন না পড়ো, তখন সেই ক্ষেত্রে পরীক্ষায় কিন্তু আটকে যেতে পারো, টেস্ট বা প্রি টেস্ট বা এসএসসি পরীক্ষা কিন্তু আটকে যেতে পারো। কেন? কারণ হচ্ছে এখান থেকে এবার ফার্স্ট টাইম প্রশ্ন আসবে, মানে এই টপিকটা থেকে, এই জৈব অভিব্যক্তি থেকে ফার্স্ট টাইম পরীক্ষায় প্রশ্ন আসবে। এই জন্য তোমরা যেটা করবা, একটা হাইলাইটার বা হচ্ছে কালার পেন নিয়ে এই জায়গাগুলো একটু মার্কিং করবা, যেগুলোতে আমরা হচ্ছে এমসিকিউ দিয়েছি সেগুলোতে অবশ্যই মার্কিং করবা। তার সাথে তোমরা এটা লাইন বাই লাইন পড়ার চেষ্টা করবা এবং বুঝে বুঝে পড়ার চেষ্টা করবা। আচ্ছা, এরপরে প্রশ্নটা দেখি, সমসংস্থ অঙ্গগুলোর আকৃতিগত পার্থক্য দেখা গেলেও শ্রেণীবিন্যাসের মৌলিক প্রকৃতি কি রকম? একই রকম নাকি ভিন্ন রকম নাকি সম্পূর্ণ আলাদা নাকি আংশিক মিল সম্পন্ন? আচ্ছা, সমসংস্থ অঙ্গগুলো কি? সমসংস্থ অঙ্গগুলো হচ্ছে যে এদের উৎপত্তি এবং গঠন ভিন্ন, মানে একই রকম হবে কিন্তু ভিন্ন ভিন্ন প্রাণী দেহে তারা ভিন্ন কাজ করবে। কিরকম? দেখো, সমসংস্থ অঙ্গগুলোর উদাহরণ যদি আমি তোমাদেরকে বলি তাহলে বুঝতে পারবা। যেমন হচ্ছে পাখির ডানা, বাদুড়ের ডানা বা মানুষের হাত, এরা হচ্ছে একই রকম ভাবে তাদের উৎপত্তিটা হচ্ছে, একই রকম ভাবে উৎপত্তি হচ্ছে, বিভিন্ন প্রাণীর দেহে ওই একই রকম কাজটা করবে। বিভিন্ন প্রাণীর দেহে একই রকম কাজটা কিভাবে করবে? যেমন মানুষের হাত দিয়ে কি করে, সে হচ্ছে কোন একটা জিনিস ধরে, আঁকড়ে ধরে। কিন্তু পাখির ডানা দিয়ে কি করে? পাখির ডানা হচ্ছে মানুষের হাতের মতো কাজ করে, মানে বা মানুষের হাত যে উদ্দেশ্যে তোমার তৈরি হয়েছে, সে মানুষের হাতটা পাখির দেহে গিয়ে তখন কি হয়ে যাবে, সেটা পাখির ডানা হবে। পাখির ডানা দিয়ে সে কি করে, সে উঠতে পারে। তার মানে আমরা বুঝাতে পারছি যে
এদের আকৃতিগত পার্থক্য দেখা যায়। মানুষের হাত দেখতে একরকম, পাখির ডানা দেখতে একরকম, তারপরে বাদুড়ের ডানা দেখতে একরকম, ঘোড়ার পা দেখতে একরকম, কিন্তু তারা এক এক রকমের হলেও তাদের বৈশিষ্ট্য বা হচ্ছে আমি যদি বলি তাদের অস্থি বিন্যাস বা তাদের মধ্যে যে হাড়গুলো আছে সেই হাড়ের বিন্যাসটা সেম থাকবে। যেমন মানুষের আমি যদি হাতের কথা বলি সেখানে তোমার কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস এগুলো আছে। ঠিক একইভাবে ঘোড়ার পা, তিমির যে ফ্লিপার আছে বা পাখির ডানা আছে বা বাদুড়ের ডানা আছে, এগুলোতে সেম ভাবে এই অস্থিগুলোই থাকবে, কিন্তু তাদের গঠনটা অন্যরকম হয়। এক একটা প্রাণীর ক্ষেত্রে এই গঠনগুলো ভিন্ন ভিন্ন হবে। এটাই হচ্ছে কি সমসংস্থ অঙ্গ। ঠিক আছে, তাহলে আমাদের প্রশ্নটা কি ছিল যে আকৃতিগত পার্থক্য, হ্যাঁ মানুষের হাত দেখতে যেমন পাখির ডানা দেখতে কিন্তু সেরকম হবে না, কখনোই হবে না। কিন্তু অস্থিবিন্যাসের মৌলিক প্রকৃতি কি রকম তোমাদেরকে তো বলেই দিলাম, মৌলিক প্রকৃতি কি হবে, একই রকম হবে। মানুষের হাতের বলো, পাখির ডানা বলো, এগুলোতে ওই অস্থির বিন্যাসগুলো সেম টু সেম থাকবে। তাহলে আমার অ্যান্সার কিন্তু একই হচ্ছে। তারপরে দেখো সমসংস্থ অঙ্গ হলো, সমসংস্থ অঙ্গ কি কি হবে, পাখির ডানা, বাদুড়ের ডানা, সিলের অগ্রপদ, এই তিনটেই হবে। এগুলো ছাড়া যদি তোমাদের আরো উদাহরণ দিত, যেমন তিমির ফ্লিপার, তারপরে হচ্ছে গিয়ে এই যে আরো কিছু আছে যে সিলের অগ্রপদ, ঘোড়ার অগ্রপদ, মানুষের হাত, এগুলো যদি থাকতো তাহলেও কিন্তু আমাদের অ্যান্সার তিনটাই হতো। ঠিক আছে, এরপরে প্রশ্ন দেখো, সমবৃত্তীয় অঙ্গ দেখা যায় বাদুড়, পতঙ্গ নাকি ঘোড়ার অগ্রপদ। আচ্ছা, এখন সমবৃত্তীয় অঙ্গ এবং সমসংস্থ অঙ্গের মধ্যে তোমাদের হয়তো কনফিউশন থাকবে, এই জন্য আমি এখানে একটা ছোট্ট করে পার্থক্য লিখে রেখেছি। এই পার্থক্যটা যদি তোমাদেরকে বুঝিয়ে দিই, আশা করি এই ক্লাসের পরে তোমরা আর এটা কখনো ভুল করবে না। আচ্ছা, সমসংস্থ অঙ্গ একটু আগে আমরা পড়েছি। সমসংস্থ অঙ্গটা কি? সমসংস্থ অঙ্গটা হচ্ছে যখন বিভিন্ন জীবের মধ্যে যে অঙ্গগুলো আছে সেই অঙ্গগুলোর উৎপত্তি এবং গঠন যখন একই রকম থাকবে, মানে তাদের উৎপত্তি যেখান থেকে হচ্ছে বা তাদের মধ্যে যে অস্থিবিন্যাসটা হচ্ছে সেইটা একই রকম থাকবে, মানে বিভিন্ন জীবে এরা একই রকম থাকবে, এদের উৎপত্তিটা একই রকম থাকবে, এই অঙ্গগুলোর গঠনটাও সেম থাকবে। অর্থাৎ ওই অঙ্গের যে অস্থিগুলো, যে সিকোয়েন্সে আছে বা অস্থির নামগুলো যেটা আমরা জানি সেগুলো সব জীবে সেম থাকবে। আচ্ছা, সমবৃত্তীয় অঙ্গের ক্ষেত্রে এই জিনিসটা ভিন্ন, অর্থাৎ ভিন্ন ভিন্ন জীবের ক্ষেত্রে তাদের এই উৎপত্তিটা এবং গঠনটা ভিন্ন হবে। তার মানে এই অঙ্গগুলো যেখান থেকে উৎপত্তি লাভ করছে সেটা বাদুড়ের ক্ষেত্রে একরকম হবে, অন্য একটা পাখির ক্ষেত্রে আরেক রকম হবে, মানুষের ক্ষেত্রে একরকম হবে, অক্টোপাসের ক্ষেত্রে আরেক রকম হবে, সেই জিনিসটা বোঝানো হয়েছে। আচ্ছা, এরপরে সমসংস্থ অঙ্গের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন প্রাণীর দেহে এই অঙ্গগুলা বিভিন্ন কাজে নিয়োজিত থাকে, তার মানে সেম কাজে তারা নিয়োজিত থাকবে না। যেমন বলি, ভিন্ন ভিন্ন প্রাণীর দেহে, মনে করো মানুষের যে হাত আছে, মানুষের হাত হচ্ছে কোনো কিছুকে আঁকড়ে ধরা, ঠিক আছে, তো মানুষের হাতের উৎপত্তিটা যেখান থেকে হচ্ছে বা এর অস্থি বিন্যাসটা যেরকম আছে সেরকম হচ্ছে পাখির ডানার সাথে মিল থাকবে। অর্থাৎ পাখির ডানা যেখান থেকে উৎপত্তি লাভ করছে, পাখির ডানার যে অস্থিবিন্যাস আছে সেটা হচ্ছে একরকম হবে, কিন্তু পাখির ডানার কাজ হচ্ছে উঠতে পারা, মানুষের হাতের কাজ কি উঠতে পারা? না। তার মানে কি এখানে কাজটা ভিন্ন, তার মানে পাখির ডানার যে কাজ তার সাথে মানুষের হাতের কাজের ভিন্নতা রয়েছে, তার মানে কাজটা ভিন্ন কিন্তু তাদের উৎপত্তি এবং গঠন একই রকম হবে। ঠিক আছে, পাখির ডানা উঠতে পারে, বাদুড়ের ডানাটা কি করতে পারে? উঠতে পারে। তিমির ফ্লিপারটা কি করতে পারে? তিমির ফ্লিপার দিয়ে সাঁতার কাটতে পারে। ঠিক আছে, আর মানুষের হাত দিয়ে তো কোনো কিছুকে আঁকড়ে ধরতে পারে। আচ্ছা, তাহলে সমবৃত্তীয় অঙ্গের ক্ষেত্রে জিনিসটা এই সমসংস্থ অঙ্গের উল্টা, এই জন্য আমি দুটো একসাথে লিখে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। উৎপত্তি আর গঠনটা কি হবে? ভিন্ন হবে। ঠিক আছে, অর্থাৎ ভিন্ন ভিন্ন প্রাণীদের ক্ষেত্রে উৎপত্তি, সেই অঙ্গগুলোর উৎপত্তি আর গঠন ভিন্ন হবে, কিন্তু ভিন্ন হলেও ভিন্ন ভিন্ন প্রাণী বা উদ্ভিদের দেহে তারা একই রকম কাজ করবে। তাহলে উৎপত্তি এবং গঠনটা ভিন্ন কিন্তু কাজ কি হবে? সেম। গঠন ভিন্ন, কাজ সেম। কথা বুঝতে পেরেছো? সংক্ষেপে তোমরা এভাবে মনে রাখতে পারো, সমবৃত্তীয় অঙ্গে গঠন ভিন্ন, কাজ সেম। আর এটা হচ্ছে উল্টাটা, কাজ ভিন্ন, গঠন সেম। যে কোনো একটা মনে রাখবা, তাহলে আরেকটা মনে রাখতে পারবা। দুটো একসাথে মনে রাখলে কনফিউজ হয়ে যাবা, যে কোনো একটা মনে রাখবা। সমবৃত্তীয় অঙ্গে হচ্ছে গঠন আর উৎপত্তিটা হচ্ছে ভিন্ন হয় কিন্তু কাজটা সেম থাকে, অর্থাৎ কাজটা একই রকম থাকে। কিরকম কাজটা একই রকম থাকে তোমাদের এখানে কিছু উদাহরণ আমি দিয়ে দিয়েছি। যেমন পতঙ্গ, পতঙ্গ বলতে হচ্ছে কি মৌমাছি বলো, তেলাপোকা বলো, এগুলোকে আমরা পতঙ্গ বলি, বা ভ্রমর বলে এগুলোকে পতঙ্গ বলি, প্রজাপতিকে পতঙ্গ বলি, ওদের কিন্তু ডানা আছে। একইভাবে পাখিরও ডানা আছে। এখন পতঙ্গের যে ডানা সেটার কাজ কি?
ওড়া বা উঠতে পারা। পাখির যে ডানা তার কাজ কি উঠতে পারা বা উড়া, ঠিক আছে, মানে উঠতে সাহায্য করে। কিন্তু তাদের গঠনটা কেমন? পতঙ্গের ক্ষেত্রে যে ডানাটা থাকে সেটা হচ্ছে কাইটিন দ্বারা নির্মিত। কাইটিন হচ্ছে একটা আবরণ, এটা শক্ত একটা আবরণ দ্বারা নির্মিত। তোমরা যে তেলাপোকার চিনো, তেলাপোকার বাইরে যে পাখাটা থাকে, তেলাপোকার যে ডানাটা থাকে সেই ডানার বাইরে হচ্ছে কাইটিন দ্বারা নির্মিত এক ধরনের আবরণ থাকে। এই জন্য দেখবা তেলাপোকাকে সহজে মারা যায় না, তারা কিন্তু মরে না। কেন মরে না? কারণ ওই কাইটিনটা খুব ভালো একটা প্রোটেকশনের কাজ করে। আচ্ছা, পাখির যে ডানা আছে সেটা কি দিয়ে তৈরি? সেটা হচ্ছে হাড় দিয়ে তৈরি আর হচ্ছে পালক দিয়ে তৈরি, ঠিক আছে। তার মানে পাখির ডানার গঠন আলাদা, পতঙ্গের ডানার গঠনটাও আলাদা, কিন্তু তাদের কাজটা কি সেম। কি সেম? তারা হচ্ছে উঠতে পারে। আচ্ছা, এরপরে অক্টোপাসেরও চোখ আছে, মানুষেরও চোখ আছে। তাদের দুজনের কাজ কি? দেখা। মানুষের চোখ দিয়েও মানুষ দেখে, অক্টোপাসের যে চোখ আছে সেটা দিয়েও দেখে। কিন্তু অক্টোপাসের চোখের যে গঠন তার সাথে মানুষের চোখের গঠনের পার্থক্য আছে, উৎপত্তির পার্থক্য আছে। তারপরে দেখো মিষ্টি আলু এবং হচ্ছে শুধু আলু। মিষ্টি আলু এবং আলু দুটোই কিন্তু আমরা খাই, ঠিক আছে। মিষ্টি আলুটা একটু মিষ্টি হবে, আলুটা হচ্ছে কি মিষ্টি হয় না, এটা আমরা বিভিন্ন তরকারির সাথে খেতে পারি। আর মিষ্টি আমরা শুধু শুধু কিন্তু খেতে পারি। একটা হচ্ছে কাণ্ড হিসেবে কাজ করে আর একটা হচ্ছে কি মূল হিসেবে কাজ করে। আচ্ছা দেখো, মিষ্টি আলু হচ্ছে গিয়ে গাছের যে মূল আছে সেটা মিষ্টি আলুতে রূপান্তরিত হয়, আর গাছের যে কাণ্ড আছে সেটা হচ্ছে তোমার আলুতে রূপান্তরিত হয়, ঠিক আছে। অর্থাৎ তাদের গঠনটা কিন্তু আলাদা, মানে তাদের গঠনটা আলাদা, কিন্তু আমরা এদের কাজ এক বলতে এরা দুইজনই খাদ্য সঞ্চয় করে রাখতে পারে এবং সেটা আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি। তাহলে এটা হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ, আর সমসংস্থ অঙ্গটা সমবৃত্তীয় অঙ্গের উল্টাটা। তাহলে তোমরা হচ্ছে দুটোই ভালো করে পড়বা যাতে হচ্ছে কোনোটাতেই মিস না হয়। এখন আমরা এমসিকিউটা সলভ করি। আশা করি এখন আর এমসিকিউতে কারো কোনো প্রবলেম থাকার কথা না। সমবৃত্তীয় অঙ্গ দেখা যায় বাদুড়ে, পতঙ্গতে নাকি ঘোড়ার অগ্রপদে? অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে কি বাদুর এবং পতঙ্গ। কিভাবে? বাদুরের হচ্ছে ডানা আছে যেটা উঠতে পারে, যার সাহায্যে সে উঠতে পারে, আর পতঙ্গেরও ডানা আছে যার সাহায্যে সে উঠতে পারবে। মানুষের বিলুপ্তপ্রায় অঙ্গ নিচের কোনটা? বিলুপ্তপ্রায় অঙ্গ মানে হচ্ছে এমন এক ধরনের অঙ্গ যেটা হচ্ছে আগে গুরুত্বপূর্ণ ছিল, যেটা আগে অনেক ভালো কাজ করতো, যেটা হচ্ছে কার্যক্ষমতা ছিল, কিন্তু বর্তমানে সেটার কোনো কাজ নেই, এই জন্য সেটা বিলুপ্তপ্রায় অঙ্গ হিসেবে রূপান্তরিত হয়েছে। মানে সেটা প্রায় বিলুপ্ত হয়ে গেছে, তার এখন কোনো গুরুত্বপূর্ণ কাজ নেই। কি কি হতে পারে? তৃতীয় অক্ষিপত্র, কর্টেক্স নাকি লেজের অস্থি? উত্তর হচ্ছে গিয়ে তৃতীয় অক্ষিপত্র, আরেকটা হচ্ছে কি লেজের অস্থি। এই দুইটা হচ্ছে গিয়ে আমাদের দেহে বিলুপ্তপ্রায় অঙ্গ হিসেবে কাজ করে। তৃতীয় অক্ষিপত্রটা হচ্ছে গিয়ে একদম চোখের কোনায় একটা ঝিল্লির মতো আবরণ থাকে যেটা হচ্ছে চোখটাকে সুরক্ষা দেয়, কিন্তু সাধারণত এটার কাজ এখন আর নেই বলে আমাদের কিন্তু তৃতীয় অক্ষিপত্র দেখা যায় না। আর একটা লেজের অস্থি যখন ভ্রূণ অবস্থায় যখন মানুষের ক্ষেত্রে ভ্রূণ অবস্থায় কিন্তু লেজের মতো অংশ থাকে, সেই লেজটা কিন্তু আর বড় হওয়ার পরে থাকে না, সেই লেজটা কিন্তু ধীরে ধীরে ছোট হয়ে যায়, বা লেজটা হচ্ছে ধীরে ধীরে হারিয়ে যায়, সেটা অন্য একটা অস্থির সাথে যুক্ত হয়ে যায়। এই কারণে কিন্তু লেজের অস্থিটা তোমার মানুষের একটা বিলুপ্তপ্রায় অঙ্গ, ঠিক আছে। আর কর্টেক্সটা হচ্ছে আমাদের মস্তিষ্কের একটা আবরণ। কর্টেক্স তোমাদের বইতে এখানে খুব সুন্দর করে বলা আছে যে লুপ্তপ্রায় বা বিলুপ্তপ্রায় অঙ্গ কোনটা, সেটা হচ্ছে তৃতীয় অক্ষিপলব বা লেজের অস্থি, যেটা হচ্ছে এখন আমাদের মানে এই জেনারেশনে এটা যেহেতু কাজ নেই তাই এটা হচ্ছে গিয়ে দেখা যায় না, এটা থাকে না। এরপরে প্রশ্নটা আমরা দেখি, সরীসৃপ এবং পাখির মধ্যবর্তী বৈশিষ্ট্য সম্পন্ন প্রাণী কোনটি? আর্কিওপটেরিক্স, লিমুলাস, গিঙ্গো বাইলোবা নাকি প্লাটিপাস? অ্যান্সার হচ্ছে গিয়ে আর্কিওপটেরিক্স। এটা হচ্ছে এমন একটা প্রাণী যে প্রাণীর মধ্যে সরীসৃপের বৈশিষ্ট্যও রয়েছে, পাখির বৈশিষ্ট্য রয়েছে। সরীসৃপের বৈশিষ্ট্য হচ্ছে কি বুকে ভর দিয়ে চলা আর হচ্ছে সে ডিম পারে, আর পাখির যে বৈশিষ্ট্য সে উঠতে পারে। এই দুইটার মধ্যবর্তী বৈশিষ্ট্য সম্পন্ন প্রাণী হচ্ছে কি আর্কিওপটেরিক্স। দেখা যাবে সরীসৃপের একটা বৈশিষ্ট্য ওর মধ্যে আছে, পাখির একটা বৈশিষ্ট্য ওর মধ্যে আছে। এরপরে দেখো মিসিং লিঙ্ক বলা হতো কাকে? প্লাটিপাসকে, নিটামকে নাকি মাড স্কিপারকে? উত্তর হচ্ছে এই তিনটা প্রাণীকেই বলা হয় মিসিং লিঙ্ক। কিভাবে? এই যে দেখো তোমাদের এখানে লেখা আছে মিসিং লিঙ্ক কাকে বলা হতো, যে পৃথিবীতে এমন অসংখ্য বহু জীব আছে যেগুলো হচ্ছে একাধিক জীবগোষ্ঠীর মধ্যবর্তী বৈশিষ্ট্য সম্পন্ন। এটা মানে কি? মানে হচ্ছে এমন অনেক জীব আছে, মানে যে প্লাটিপাস, নিটাম, মাড স্কিপার, এই জীবগুলো কি হয় বিভিন্ন জীবের মাঝামাঝি বৈশিষ্ট্য, যাদেরকে আমরা সরাসরি সরীসৃপও বলতে পারবো না, সরাসরি পাখিও বলতে পারবো না, সরাসরি হয়তো স্তন্যপায়ী বলতে পারবো না, কিন্তু তারা এই কয়েকটা জীবের মধ্যবর্তী
বৈশিষ্ট্য সম্পন্ন হতে পারে। যেমন এখানে একটা জীব আছে, যেমন এটার উদাহরণটা বলি যে প্লাটিপাস। প্লাটিপাস এই জীবটা হচ্ছে সরীসৃপ এবং স্তন্যপায়ী প্রাণীর মাঝামাঝি বৈশিষ্ট্য সম্পন্ন একটা প্রাণী। কিরকম? এরা হচ্ছে সরীসৃপ প্রাণীর মতো ডিম পারে। যেমন হচ্ছে গিয়ে সরীসৃপ প্রাণী কোনটা? কুমির একটা সরীসৃপ প্রাণী, এরা কিন্তু ডিম পারে। তো প্লাটিপাস কি করে? ডিম পারে, কিন্তু ডিম পাড়া সত্ত্বেও সে স্তন্যপায়ী প্রাণীর মতো তার বাচ্চাদেরকে দুধ খেয়ে বড় করে। তাহলে কি দাঁড়াচ্ছে? তার মানে দাঁড়াচ্ছে এই প্লাটিপাস জীবটা সরীসৃপ প্রাণী এবং স্তন্যপায়ী প্রাণী এই দুইটার মাঝামাঝি বৈশিষ্ট্য সম্পন্ন একটা প্রাণী হবে। তার মানে তাদেরকে কিন্তু তুমি কোনো একটা গ্রুপে ফেলতে পারছো না। এইটাকেই বলা হচ্ছে গিয়ে তোমার কানেক্টিং লিঙ্ক, বা এটা এই জীবটা কি করছে? দুইটা জীবের মধ্যবর্তী বৈশিষ্ট্য প্রকাশ করছে। এবং এটাকে কিন্তু ফার্স্টের দিকে মিসিং লিঙ্ক বলা হতো, কারণ এই মিসিং লিঙ্কগুলোকে আগে ফার্স্টে খুঁজে পাওয়া যেত না। যেহেতু খুঁজে পাওয়া যেত না, তাই এটাকে মিসিং লিঙ্ক বলা হয়। এই মিসিং লিঙ্কগুলো আর মিসিং নাই, এখন এগুলোকে খুঁজে পেয়ে দেখা গেছে যে এরা হচ্ছে বিভিন্ন জীবের মাঝামাঝি একটা কানেকশন তৈরি করে বা কানেক্টিং লিঙ্ক তৈরি করে। তাহলে এদেরকে কিন্তু আমরা সংযোগকারী জীব, জৈব অভিব্যক্তি সংযোগকারী জীব বা কানেক্টিং লিঙ্ক বলতে পারি। তাহলে অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে? প্লাটিপাস, নিটাম এবং মার্সকিপারকে মিসিং লিঙ্ক বলা হতো। এরপরে প্রশ্নটা দেখি, জৈব অভিব্যক্তি সংযোগকারী মিসিং লিঙ্ককে কি বলা হয়? ওই যে তোমাদেরকে একটু আগে বললাম যে কানেক্টিং লিঙ্ক বলা হয়, মানে সংযোগ স্থাপন করছে, দুইটা জীবের সংযোগ স্থাপন করছে, ওইটাকে ওই কানেকশনটাকে বলা হচ্ছে কানেক্টিং লিঙ্ক। ডারউইনের ভবিষ্যৎবাণীর কত বছরের মাথায় আর্কিওপটেরিক্সের ফসিল খুঁজে পাওয়া যায়? অ্যান্সার হচ্ছে কি 1.5 বছরের মাথায় এটাকে খুঁজে পাওয়া যায়। এরপরে প্রশ্নটা দেখো, জীবিত জীবাশ্ম বা লিভিং ফসিল নিচের কোনটা? লিমুলাস, প্লাটিপাস নাকি গিঙ্গো বাইলোবা? আচ্ছা, এখন কথা হচ্ছে এই জীবিত জীবাশ্ম বা লিভিং ফসিল মানে কি? মানে কি তারা বেঁচে আছে এরকম কিছু? না, আসলে ব্যাপারটা হচ্ছে কি বহু বছর আগে তাদের যে ফসিলটা পাওয়া গিয়েছিল তাদের সাথে এখন বর্তমানে তাদের বৈশিষ্ট্যের খুব একটা পরিবর্তন হয়নি, এই জন্য তাদেরকে জীবিত জীবাশ্ম বলা হয়। যেমন এই যে দেখো এখানে লেখা আছে জীবিত জীবাশ্ম বা লিভিং ফসিল কারা? যারা হচ্ছে যে সব ফসিল কিন্তু মৃত না। যেমন ফসিল বলতে আমরা কি বুঝি? ফসিল বলতে বুঝি যে ফসিলগুলো তোমার অনেক বছর ধরে মাটির নিচে চাপা পড়ে, গাছের নিচে চাপা পড়ে, পাথরের উপর ছাপ পড়ে থাকে, সেখান থেকে আমরা ফসিল সংগ্রহ করি, সেটা কিন্তু মৃত। কারণ এত বছর মাটির নিচে চাপা পড়ে থেকে কিন্তু সে কিন্তু জীবিত থাকবে না, এই জন্য সেগুলো হচ্ছে ফসিল। কিন্তু জীবিত জীবাশ্ম বা যে জীবাশ্মটা বা ফসিলটা জীবিত আছে সেটার ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে গিয়ে অনেক বছর আগে এরা উদ্ভূত হয়েছিল, কিন্তু তাদের মধ্যে খুব বেশি পরিবর্তন হয়নি, তারা এখনো টিকে আছে। এইগুলোকে বলা হচ্ছে লিভিং ফসিল, মানে জীবিত জীবাশ্ম। উদাহরণ কি? লিমোলাস আর গিঙ্গো বাইলোবা, এই দুটা, গিঙ্গো বাইলোবা আর হচ্ছে লিমোলাস, এই দুটাকে আমরা কি বলছি? অ্যান্সার হচ্ছে কি লিভিং ফসিল। তারপরে প্রশ্ন দেখো, প্রজাতির অভিযোজন ক্ষমতা যত বেশি, জৈব অভিব্যক্তির আবর্তনে প্রজাতি বেঁচে থাকার সম্ভাবনা কেমন? কম, বেশি, অপেক্ষাকৃত বেশি না অপেক্ষাকৃত কম? অ্যান্সার হচ্ছে কি অভিযোজন ক্ষমতা যত বেশি হবে, জৈব অভিব্যক্তির আবর্তনে বেঁচে থাকার সম্ভাবনা তত বেশি হবে। কারণ কি? যে যত বেশি কোনো একটা পরিবেশে খাওয়াতে পারবে, তাদের মধ্যে যত পরিবর্তন হবে, তারা কিন্তু ওই পরিবেশে বেঁচে থাকতে পারবে। ঠিক আছে, তাহলে কি দাঁড়ালো? আজকের এই ক্লাসে আমরা কিন্তু জৈব অভিব্যক্তির যত এমসিকিউ আসতে পারে সেগুলো খুব ভালো করে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা এমসিকিউগুলো খুব সুন্দর করে বুঝতে পেরেছো, এবং যারা এখন আমাদের বইটি কিনোনি তারা খুব দ্রুত আমাদের বইটি সংগ্রহ করে ফেলো। তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। সবাই তাহলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ সবাইকে।